সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী 20 জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনামো এহসানুল হক মিলন। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছরের 7 জানুয়ারি থেকে। সংস্কৃতি ও ক্রীড়া সহ নতুন 4টি বিষয় আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। আর প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, 180 দিনের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা দেয়ার পাইলট প্রকল্প শুরু হবে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল 18,57,000-এর বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষ হয়েছে 20 মে, এখন চলছে ব্যবহারিক পরীক্ষা, আর ফল প্রকাশ করা হবে আগামী 20 জুলাই। পরবর্তী এসএসসি পরীক্ষা ঘোষিত 7 জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এসএসসি এক্সাম তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে জুন 2026। সেই অর্থে আমরা 7 জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8 ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মিন টাইম আপনারা রিয়্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না। সচিবালয়ে শিক্ষা খাতের 4 বিভাগে সরকারের নেয়া নানা উদ্যোগ, সংস্কার ও শিক্ষকদের অবসর ভাতা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা। শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে করতে চায় সৃজনশীল ও কর্মমুখী। সেই লক্ষ্যে সংশোধন হচ্ছে পাঠ্যক্রম। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে সংস্কৃতি, ক্রীড়া, কারিগরি শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। একটা জটিল সময়ের ভিতর আমরা যেভাবে শিক্ষা কারিকুলামটাকে ঢেলে সাজাতে চাইছি, সুনাগরিক থাকবে, নৈতিক এবং পারিবারিক শিক্ষা থাকবে, মূল্যবোধ থাকবে, দক্ষতা এবং যোগ্যতা থাকবে, ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি তৈরি করবে। উনি ব্যাখ্যা দিলেন, ক্লাস 4-এ আমরা ইন্ট্রোডিউস করছি, ক্লাস 6-এ কি ইন্ট্রোডিউস করছি, এটাকে সঠিকভাবে পরিমার্জন করে রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি, 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এর আগে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা ও পাটের ব্যাগ দেওয়ার পাইলট প্রকল্প নিয়ে বৈঠক হয় বস্ত্র মন্ত্রণালয়ে। 180 দিনের মধ্যে শুরু হবে প্রকল্পের কার্যক্রম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আমরা ফুল ইউনিফর্ম, মানে বাৎসরিকভাবে ফুল ইউনিফর্ম, জুতো, মোজা এবং ব্যাগের ব্যবস্থা করছি। সেগুলো পাইলট প্রজেক্টগুলো আমাদের সরকারের 180 দিনের আগেই এই পাইলট প্রজেক্টগুলো লঞ্চ হবে। পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফল হলে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ গেছে আরও 8 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 1185 জন। হামের প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে মোট প্রাণ গেছে 628 জনের। এর মধ্যে সিলেটে মৃত্যু হয়েছে 66 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 55 জন। মোট চিকিৎসাধীন 270 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন। মোট চিকিৎসাধীন 112 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্বর আছে, জ্বর 2 দিন বাইয়া যে হাম বাড়াইছি, হাম বাড়াইও কালকে ভর্তি হয়েছে। প্রথমে হয়েছে কাশ, সর্দি, পেটলামা, হাসি, এর বাদে আইছে যে এটারে আপনার হাম রোগ। হামে শিশু মৃত্যুর দায়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 5 জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আবেদন খারিজ করে দেন। এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ডক্টর ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। 20 মে হামের টিকা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ। সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সেদিন জানান, টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ। দেওয়া হয়েছিল 5টি চিঠিও।
ইউনিসেফের দাবি টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 620 জনে। খারিজ করে দিয়েছেন। আমরা রিকোয়েস্ট করেছিলাম অন্যান্য ধারাগুলোয় কগনিজেন্স নেওয়া হোক। বিজ্ঞ আদালত বললেন যে আমি আদেশে এগুলো উল্লেখ করব। আমরা এই আদেশটা হাতে পাওয়ার পরে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব আমরা উচ্চ আদালতে যাব কিনা। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের 3টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 321 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে 300 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দাও বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এই প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না, এমন তৎপরতা বন্ধে ভারতকে 10 থেকে 12 বার চিঠি দেওয়া হয়েছে। রোববার মধ্যরাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তের সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে দুটি ট্রাকে করে প্রায় 300 মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। ভারতের বিএসএফ প্রায় 300 লোক বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের বিজিবি, গ্রামবাসী, খেওয়ারচর, বকবান্ধা, আলগাচর সব লোক মিলে সারা রাত আমরা পাহারা দিয়ে রক্ষা করি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে 4 দিনের মাথায় 10 জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। লাইটগুলো অফ করার পরেই তো দেখা যায় আনুমানিক 2:30 মিনিট হবে। এই সময় তারা আবার তাদেরকে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিজিবি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই যে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরাহা করে আমাদের দেশে তো আমাদের দুঃখ নেই। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা 11 জনকে দুদিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত 3টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। সকালে এসে দেখতেছি যে আমরা পরিস্থিতি স্বাভাবিক। আমাদের বর্ডার বিজিবি আমাদের এখানে প্রচুর নজরদারিতে রেখেছে তারা। সকালে এসে দেখতেছি আবার লাইট বন্ধ, তারপরে সকালে এসে দেখতেছি 12 জন কেউ নাই। বিজিবিরা ছিল আর থাকার পরে আমরা তো রাতে ছিল, আর রাতে তখন ভারতের লাইট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর একদম সকালে আসছে দেখছি আর লোকজন নাই, কিছু নাই, আর ভারতের বিএসএফও নাই। এদিকে গত কয়েকদিনের পুশিন চেষ্টার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, পুশিন মেনে নেওয়া হবে না। এই তৎপরতা বন্ধে এ পর্যন্ত ভারতকে 10-12টি চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা তার। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। এছাড়া মেহেরপুর, সুনামগঞ্জ, লালমনিরহাটের সীমান্তগুলোতেও বিএসএফের পুশিন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, আমরা সীমান্ত পরিস্থিতির খবর জানবো। লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, সীমান্তের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন, আর এখনো কি বিএসএফ লোকজন জড়ো করে রেখেছে? লোপা, আপনাকে জানিয়ে রেখে আসলে সীমান্তে এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক অবস্থা রয়েছে। আর কোথাও এখনও বিএসএফ কোথাও লালমনিরহাট জেলা কোথাও জড়ো করে রেখেনি। গতকাল রাতে কিন্তু দুর্গাপুর সীমান্তে বেশ কিছু ভারতীয়কে জড়ো করেছিল, পরে আর বিজিবি এবং সীমান্তের লোকজনের বাধার মুখে সেগুলো পুশ ইন করতে পারেনি। আর আমি এই সীমান্তে রয়েছে, এটা মোগলহাট সীমান্তে। এখানে কিন্তু 300 মিটার পরেই কিন্তু ভারতীয় অংশ। আর আমাদের
আমাদের লালমনিরহাট জেলায় কিন্তু 5টি উপজেলাতেই সীমান্ত রয়েছে, যার কারণে কিন্তু বেশ কিছু অরক্ষিত রয়েছে, যেমন 74 কিলোমিটারের মধ্যে কোনো কাঁটাতারের বেড়া নেই, যার কারণে কিন্তু এইসব জায়গায় ফাঁকা রয়েছে। অনেকে সীমান্তের এই জমিগুলোতে কাজ করেন, ভারতীয় লোকরাও কাজ করেন, বাংলাদেশের লোকরাও কাজ করেন। আর এদিকে 21-এর ঘটনার পর থেকেই কিন্তু আমাদের লালমনিরহাটের যে বিজিবি এবং সীমান্তবাসী আছেন তারা কিন্তু সজাগ রয়েছেন, তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, তারা টহল দিচ্ছেন। আর বিজিবির টহলের পাশাপাশি কিন্তু আমাদের যে গ্রামবাসী রয়েছেন সীমান্ত এলাকা, তারাও কিন্তু বিজিবিকে সহায়তা করছেন বিভিন্নভাবে, যাতে সীমান্তে ভারতীয় কোনো লোক আসতে না পারে সেদিক দিয়ে কিন্তু তারাও সজাগ রয়েছেন। তবে সার্বিক বলা যায় যে সীমান্তের কিন্তু বিজিবি পুরো টহল রয়েছেন। লোপা। আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্থানীয় উন্নয়নে আওয়ামী লীগের ঠিকাদারদের ঠেকাতে আইন পরিবর্তনের কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নরসিংদীর সংসদ সদস্য আশরাফ উদ্দিন জানান, প্রোফাইল সমৃদ্ধ হওয়ায় তৎকালীন ঠিকাদাররা কাজ পেয়ে যাচ্ছে আড়ালে থেকে। স্থানীয় ঠিকাদারদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। সংসদে বাজেট অধিবেশনে এসব কথা বলেন তারা। সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, প্রবাসীদের সাথে প্রতারণা ঠেকাতে বিদেশে থাকা দূতাবাসের আরও তদারকি প্রয়োজন, আর তাহলেই প্রতারণা কমবে। বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া তিনি বলেন, স্বল্প সুদে ঋণের পরিমাণ 5 লাখ টাকায় উন্নীত করার পরিকল্পনা আছে সরকারের। এ সময় সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বৈষম্যমূলক বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন। তিনি বলেন, কেবল সরকারি দলের সংসদ সদস্যদের আসনে বরাদ্দ দেওয়া হচ্ছে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, শিগগিরই বাকি সংসদ সদস্যদের আসনে বরাদ্দ হবে। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যাপক সম্ভাবনা থাকার পরও আগের সরকারের ভুল নীতির কারণে চামড়া রফতানি হয় নামমাত্র। সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দখলকৃত মাঠ খেলাধুলার জন্য ফিরিয়ে দিতে কাজ করছে বর্তমান সরকার। বাজারের ক্ষেত্রে যে বেতন বৈষম্য রয়েছে সেটিও কমানো হবে। 44টি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন এই খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্টার স্কুল স্পোর্টস, ইন্টার স্কুল কালচারাল অ্যাক্টিভিটিস, এগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই কাজগুলোর মধ্য দিয়ে, এই অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমাদের আশঙ্কা যেটা করেছেন মাননীয় সংসদ সদস্য, সেটা অনেকাংশেই কমে আসবে। এই বঞ্চিত মানুষদের বঞ্চনা ঘোচাবার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে সমতা ভিত্তিক বৈষম্য দূরীকরণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে এবং সেটা আসলে দেশের জন্য উপকার হবে। সে ধরনের পদক্ষেপ কবে গ্রহণ করা হবে সেটা আমরা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ব্যাংক রেগুলেশন আইনের 18 ক ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। দুপুরে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠকে এই উদ্বেগ জানায় সংগঠনটি। এই ধারায় একীভূত হওয়া বা প্রক্রিয়ায় যাওয়া দুর্বল ব্যাংকগুলোর সাবেক শেয়ার হোল্ডার ও মালিকদের মালিকানায় ফিরে আসার আইনি পথ খুলে দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংগঠনের সভাপতি নিউএজ সম্পাদক নুরুল কবির জানান, বিপুল খেলাপি ঋণ, ব্যাংক সংস্কার, আমানতকারীদের টাকা ফেরত, বৈদেশিক মুদ্রা বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা গভর্নরকে জানানো হয়েছে। গভর্নর তার পরিকল্পনা উদ্যোগের কথা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং বাজেটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সম্পাদক সাহেবদের কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছেন। আমার মনে হয় যে এটা এক ধরনের পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে ইকোনমিকটা কিভাবে চলছে এইটা ব্যাংকের কাছ থেকে বোঝা এবং আমাদের উদ্বেগগুলি তাদেরকে জানানো, এটাই মেইন জিনিস ছিল। ইসলামী ব্যাংকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে এরই মধ্যে কেউ কেউ সেবা নিতে শাখায় প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, শাখায় প্রবেশের সময় তারা জেরার মুখে পড়েন। চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে শপথে ফিরিয়ে আনার দাবিতে গত সপ্তাহ থেকে আন্দোলন চলছে। বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করা হয়। সেবাগ্রহীতারা বলেন, শাখায় প্রবেশ করার সময় আন্দোলনকারী কেন যাচ্ছি তা জানতে চান, অনুরোধ করে প্রবেশাধিকার মেলে। ব্যাংকাররা জানান, সেবা দিতে তাদের প্রস্তুতির ঘাটতি নেই, তবে গ্রাহকদের কম দেখা গেছে। দুর্নীতিবাজ, অপকর্মের সাথে জড়িত এই
যে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এই চেয়ারম্যান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারবে না। আমরা এখানে কারোর সাথে জোরাজোরি করছি না। ইসলামী ব্যাংকের গ্রাহকরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তারা তাদের টাকা নিজেদের সেফটির জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। আমি এই যে টাকা নিতে আসছিলাম, এখন টাকা নিয়ে চলে যাচ্ছে। জরুরি প্রয়োজনের কারণে আমি ব্যাপারটা রিকোয়েস্ট করে আমি ভিতরে এসে আমি সেবা নিয়েছি। আমি আসছি সেবা নিতে, সেবা পাচ্ছি। সবাই রেডি আছি, আপনি দেখেছেন নিশ্চয় আমাদের সব চেয়ার ফিল আপ আছে, আমাদের কর্মকর্তারা যার যার জায়গায় অবস্থান করছেন, আমরা সেবা দেওয়ার জন্য রেডি। যেসব সম্মানিত গ্রাহক এসেছেন তাদেরকে আমরা সেবা দিয়েছি। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীবাসীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বাস্তবায়ন করা হচ্ছে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প, বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন এই প্রকল্প পরিদর্শন করেন তিনি। প্রকল্পের পানির ট্রান্সমিশন লাইন এবং শোধনাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় মন্ত্রী বলেন, প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের 97% কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় বিকল্প উৎস হিসেবে নদীর পানি শোধন করে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যেই পূর্ণাঙ্গভাবে পানি সরবরাহ কার্যক্রম শুরু করা সম্ভব বলে আশা করেন স্থানীয় সরকার মন্ত্রী। 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটখাটো 2-1টা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। লাগেজে অতিরিক্ত ওজনের আড়ালে কোটি কোটি টাকার রাজস্ব লুটে নেয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা আছেন বহাল তবিয়তে। কুয়েত স্টেশনে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, বাড়তি টাকা নিয়ে অতিরিক্ত মালামাল বহনের সুযোগ দেন। এমনকি লোডশিটে ওজন কম দেখানোয় যাত্রীবাহী ফ্লাইটের নিরাপত্তাও পড়ে হুমকিতে। সম্প্রতি কুয়েত থেকে ঢাকা আসা ফ্লাইটে নিরাপত্তা শাখার ঝটিকা তদন্তে এমন চিত্র ধরা পড়লেও অভিযুক্ত কর্মকর্তা এখনও কুয়েত স্টেশনে বহাল। শুধু তাই নয়, ঢাকা থেকে একই পদে বদলি হচ্ছেন তার স্ত্রীও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। Bangladesh 343 parking stand 5 with information Kilo requesting clearance destination Kuwait. 23 জানুয়ারি 2026 কুয়েত থেকে বিমানের BG344 ফ্লাইট 193 যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেই দিন নিরাপত্তা বিভাগ ঝটিকা অভিযানে 14 যাত্রীর লাগেজ পরীক্ষা করে, যার মধ্যে 12 জনই নির্ধারিত ওজনের বেশি মালামাল বহন করছিল। এজন্য তাদের কাছ থেকে বাড়তি ফি নিলেও তা জমা পড়েনি বিমানে। কুয়েত স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহজাহান। কুয়েত থেকে ফ্লাইট যখন ঢাকায় আসে তখন ব্যাগেজ সেকশনে ইনচার্জ হিসেবে থাকেন শাহজাহানের স্ত্রী গ্রাউন্ড সার্ভিস বিভাগের শামীমা পারভিন। ঘটনার যখন তদন্ত চলছে তখনই শাহজাহানের স্ত্রী শামীমা পারভিনকে পদোন্নতি দিয়ে সেই কুয়েত স্টেশনেই ম্যানেজার পদে পদায়ন করা হয়, যদিও একই স্টেশনে স্বামী স্ত্রীর কাজ করার সুযোগ নেই। অভিযোগ তদন্তের সময় একই স্টেশনে স্ত্রীর পদায়নকে রহস্যজনক বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতি বা স্বজনপ্রীতি সবসময় এটা ব্যাপারে উত্থাপন হয়ে আসছে এবং এ ব্যাপারে কোনো দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় না, দেখেই কিন্তু এখানে নানা রকম অন্যায় করে মানুষ পার পেয়ে যায়। গত 23 ফেব্রুয়ারি গঠন করা কমিটির তদন্ত এখনও চলছে জানালেন বিমানের মুখপাত্র বশরা ইসলাম। তবে একই স্টেশনে অভিযুক্তের স্ত্রীর পদায়নকে স্বাভাবিক বলে মনে করছেন তিনি। ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক হয় যে কাকে কোন স্টেশনে দিবে। ওনার ওয়াইফও এই ইন্টারভিউ, ওনাকে চলে আসতে হবে ওখান থেকে, তারপরে উনি ওনার জায়গায় হচ্ছে গিয়ে করছে। ওনার ওয়াইফ আমাদের এমপ্লয়ি, তাকে তো আমরা দেখবো এমপ্লয়ি হিসেবে। কোনো এখানে কোনো নিয়মের ব্যর্থ হয়নি, এটা ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে তার ট্রান্সফার অর্ডার হয়ে আছে এবং সেই ট্রান্সফার অর্ডারটা এখন পর্যন্ত এক্সিকিউট করতে পারে নাই। সরিষায় ভূত থাকলে তো আপনার কোন সরিষা দিয়ে ভূত সরাবেন, সেই জন্য এই ব্যাপারেও আমরা একটা অনুসন্ধান চালাবো। যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব। অভিযোগ আছে 3 বছর মেয়াদ পার হলেও অভিযুক্ত কুয়েত স্টেশন ম্যানেজার শাহজাহান নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এখনো বহাল আছেন কুয়েতেই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।
আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় জনস্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোকে যে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে তাতে সরকারি সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। সকালে সচিবালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, 6 নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশের জবাব দিতে আরও 2 দিন সময় দেওয়া হয়েছে। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। হাম নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম চালিয়ে ছোঁয়াচে রোগটি নির্মূল করতে চায় সরকার। তিনি জানান, ডেঙ্গু মৌসুম শুরুর আগেই মশাবাহিত রোগটি প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। তিনি আরও বলেন, বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে। আরও জানান, বর্তমানে 140টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে। আমরা মিনিস্ট্রি আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার লোক। আমরা সময়টা না দিলে দে উইল গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট। কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আজও 5 দফা দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে রোগীদের কথা বিবেচনায় রেখে বহির্বিভাগ ও জরুরি বিভাগ কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা জানান, 6টি দাবির মধ্যে প্রথমটি নিয়ে আলোচনা হলেও বাকিগুলো নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে বাধ্য হয়ে তার কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি চলবে। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এর আগে 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি থেকে আলটিমেটাম দিলেও দাবি মেনে না নেয় রোববার সকাল 11:30 থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসা ঠিক মতন হয় না, কোন রোগী কীরকম অবস্থা সেরকম ট্রিটমেন্ট পায় না, রুগীরা সেরকম সেবা পাচ্ছে না। ওইভাবে ইন্টারনেটের ওদের দ্বারা যে সেবাটা পেত সেই সেবাটা তো পাচ্ছে না। দাবি আদায়ের জন্য যে আমরা কর্মবিরতিতে আছি আপাতত, কিন্তু তারপরেও আমাদের যে ইমার্জেন্সি সেবা সেটা আমরা চালু রেখেছি। আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, তখনই পর্যন্ত আমরা কর্মবিরতি থেকে উইথড্র করব। 2025 সালের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক কিনা তা জনগণই নির্ধারণ করবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে টিআইবির রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেননি সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ আগের চেয়ে জনবান্ধব হয়েছে, মানুষের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে, এ কারণে তাদের স্বীকৃতি দেওয়া উচিত। অনুষ্ঠানে রামিসা হত্যাকাণ্ড সহ 3 ঘটনায় পেশাদার ভূমিকার স্বীকৃতি হিসেবে 15 পুলিশ সদস্যকে পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সনদ সহ প্রত্যেককে দেয়া হয় 20,000 টাকা সম্মানী। আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্তে প্রশংসনীয় ভূমিকা রাখায় 3 জনকে আইজি ব্যাচও পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগাম ঘোষণা ছাড়াই সাভারের আমিনবাজার ও আশুলিয়া ভূমি অফিস পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তবে কার্যালয়ের 8 কর্মকর্তার 6 জনই যথাসময়ে অনুপস্থিত ছিলেন। তাৎক্ষণিক শোকজ করার নির্দেশ দেন তিনি। ভূমি প্রতিমন্ত্রী বলেন, সেবার ক্ষেত্রে জনগণের ভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দালাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশও দেন মীর হেলাল। প্রবাদ আছে, 9টার গাড়ি কয়টায় ছাড়ে। এবার একটু ঘুরিয়ে যদি বলা হয়, 9টার অফিস কয়টায় শুরু হয়। চিত্রটা আমিনবাজার ভূমি অফিসের। সেবার প্রার্থী আছে, অফিসের সময়ও শুরু হয়েছে, শুধু কর্মকর্তারাই নেই। স্বয়ং সহকারী কমিশনারই অনুপস্থিত যথা সময়ে। 8 জনের মধ্যে তুমি আসছো। একই বোধ হয় বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এ প্রবাদের রিহার্সেল হয়ে গেল এ ভূমি অফিসে। ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ঝটিকা পরিদর্শনে গিয়েছেন আমিনবাজার ভূমি অফিসে। গিয়ে নিজেই দেখলেন 8 কর্মকর্তার মধ্যে সহকারী কমিশনার সহ 6 জনই অফিসে পৌঁছাননি তখনও। এখানে এই 8 জনের মধ্যে আপনি আসলেন এখন, এর আগে 2 জন কেন, এরকম কেন? Why is it like this? পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কথা বলেন সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে। অভিযোগ, পরামর্শ ও অভিজ্ঞতা শোনেন সময় নিয়ে। আমি একটু নিজেও তদন্ত করে দেখি বিষয়টা কি হয়েছে। আমাদের কিছু অধস্তন কর্মকর্তা কর্মচারী আরও একটু পরেতে দেরিতে এসেছে। স্যার এটা নিয়েই একটু বলেছে ডিসঅ্যাপয়েন্টেড আর কি।
পরের গন্তব্য আশুলিয়া ভূমি অফিস। এখানে অবশ্য চিত্রটা আমিনবাজারের বিপরীত। সময় মতোই সব কর্মকর্তারাই উপস্থিত নিশ্চিত হয়েছে প্রতিমন্ত্রী পৌঁছানোর আগেই। আপনার কজন অফিসার আজকে আসছে, কটা বাজে আসছে, একটু হাজিরা খাতাটা ভূমি অফিসকে দালাল মুক্ত করে সেবা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। অভিযোগগুলো আসলে আমাদের জন্য এই জন্য হলো যে আমরা সকলে মিলে এই সেবাটাকে আরো উন্নত করতে পারবো। তৃণমূলে ভূমি সেবা পৌঁছাতে তৎপরতা বাড়িয়েছে মন্ত্রণালয়। তার অংশ হিসাবেই মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে চায় সরকার, জানান মীর হেলাল উদ্দিন। ভেন্ডার যারা এখানে বাইরে আনঅফিসিয়ালি কাজ করতেছে তার ব্যাপারে তুমি একটু স্টেপ নাও, কারণ সেবাটা আমরা এখান থেকেই দিব। কোনো মধ্যস্বত্বভোগী বা আনঅফিসিয়াল কারোর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন কোনো ক্ষেত্রেই প্রয়োজন নেই। ভূমি অফিসের সেবা নিয়ে নানা ধরনের অনিয়ম ভোগান্তির অভিযোগ অনেক দিনের। এমন তদারকি নিয়মিত হলে সেবা প্রার্থীদের আস্থা আরও বাড়বে বলে মনে করেন সাধারণ মানুষ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের মহাসচিব অ্যাম্বাসেডর সহ সং। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান ঢাকা সফররত আইসিএপিপির মহাসচিব। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির মধ্যকার সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে আইসিএপিপির মহাসচিব বিএনপিকে সংস্থাটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ জানান। বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ আইসিএপিপি মহাসচিবের এই আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা আশা করেন আইসিএপিপির এই প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। আসছে 11 জুন বিএনপি সরকারের বাজেট ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হুইপ আরও জানান, এতে শিক্ষা, স্বাস্থ্যসহ জনসম্পৃক্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে। দ্রব্যমূল্যে বাজেটের প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়া পরিবারের অবদান তুলে ধরেন তিনি। বলেন, যতদিন বাংলাদেশ থাকবে জিয়া পরিবারের কাছে দেশের মানুষ ঋণী হয়েই থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে এই জিয়া পরিবারের কাছে বাংলাদেশের মানুষ ঋণী। জনবান্ধব বাজেট, যে বাজেটে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যে বাজেটের মাধ্যমে এই যে জিনিসপত্র দ্রব্যমূল্য নিত্য দাম বেড়ে যাবে, এটা ইনশাআল্লাহ হবে না। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক গ্রামের বাসিন্দাদের 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় গোটা ইউনিয়ন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘাতে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। দিনের শুরুতেই রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জের বানিয়াচং ইউনিয়ন। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের এই সংঘাত চলে 2 ঘণ্টা ব্যাপী। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট চলাকালে বড় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদ গ্রেফতার হন। এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবদল নেতা কফিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর জামিনে মুক্তি পান ফরিদ। এরপর আবারও চেয়ারম্যানের দায়িত্ব নিতে গেলে তাতে বাধা দেন কফিল। এ নিয়েই 2 পক্ষের মধ্যে শুরু হয় বিরোধ। জুড়ে দখল করতেছে বেটায়, চেয়ারম্যানের পদ আবার ফাইতো বেটায়, ওই কারণে মনে হয় আজকে মারামারি হয়েছে। আওয়ামী লীগের সকল নেতা সকল দেখলা আর বিএনপির নেতা সকল দেখলা, এরা ইতালিয়া তোমার জামাল হয়েছে। সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে মুখোমুখি হন ফরিদ আহমেদ ও কফিল উদ্দিন। প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ফরিদ আহমেদের সমর্থক নোয়াগাঁও কদুপুর গ্রামের বাসিন্দাদের সাথে সংঘর্ষে জড়ায় কফিল উদ্দিনের সমর্থক হলদারপুর গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে প্রথমে হামলার জন্য দায়ী করছে। মোহাম্মদ কফিল উদ্দিন সে তার সন্ত্রাস বাহিনী লইয়া আইয়া ওই আক্রমণ হইয়া লাইছে। আল্লাহ যে বাঁচাইছেন আমার মানুষ, জনগণ খবর ভাইয়া আইয়া আমারে বাঁচাইছে, নাইলে আমি আজকে বাঁচতে পারলাম না। নৌকার চেয়ারম্যান এবং সাবেক আওয়ামী লীগের সভাপতি উনি মনে ফরিদ মিয়া জেলে যাওয়ার পরে
আমার ইউনিয়ন পরিষদে মিললে মনে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিল তা আমরা হইলে উনি যদি কেন দায়িত্ব গ্রহণ করতেন তাহলে 12 জন মেম্বারের সদস্য মত কইরা বইতা কিন্তু থান জুড়ে আওয়ামী লীগ সংগঠিত কইরা থান কোন এলাকার ভিতরে প্রত্যেক দিনে মিটিং কইরা আমরা মেম্বার হয়েছে যে ইউনিয়ন পরিষদের আমার মেম্বার গীতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রক্তক্ষয়ী সংঘর্ষে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা নিব, আসামি ধরার জন্য যা করার দরকার আমরা তাই করব। আমি আশা করব ভবিষ্যতে এটা নিয়ে যেন আর কোনো মারামারি এবং বিভেদ সৃষ্টি না হয়। এবার আইনের কাজ আইন করবে। সংঘাতের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আগামী 10 জুন থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে টুরাগ অ্যাক্টিভ ষষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা 2026। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং উর্মি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সোমবার রাজধানীর বাংলাদেশ অলিম্পিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম জানান, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া প্রতিষ্ঠান ও ক্লাবের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। মোট 9টি বিভাগে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, স্পোর্টস সিটি এবং আর্মি অফিসার্স মেসে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী 13 জুন ফাইনাল ও পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামবে এই আয়োজনের। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল সকাল 11টায় প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। জয় দিয়েই সিরিজটা রাঙাতে চান মেহেদী হাসান মিরাজ। অজি অধিনায়কও বাংলাদেশের উইকেটের চ্যালেঞ্জটা নিতে চান। জস ইংলিশকে কি বলছেন মেহেদী হাসান মিরাজ? আজ হেসে নাও, সিরিজ শেষে ট্রফি হাতে আমি হাসব। অধিনায়ক হিসেবে টানা 3 সিরিজ জিতে মিরাজ যে ফর্মে আছেন, এই আত্মবিশ্বাস তো তার থাকতেই পারে, সেটাই তো স্বাভাবিক। 5 বছর পর বাংলাদেশে কোনো সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ 1.5 দশক পর। যে কোনো দিনে যে কোনো বিবেচনায় এই সিরিজ ঐতিহাসিক। জয় দিয়েই তাই সিরিজটা রাঙাতে চান টাইগার ক্যাপ্টেন। অজি ক্যাপ্টেনও বাংলাদেশের উইকেটের চ্যালেঞ্জটা নিতে চান। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই অনেক এক্সাইটেড যে আফটার লং টাইম আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছি এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমিও অনেক এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। I think it's always challenging when we play Bangladesh. I think they're a very well-rounded side. বাংলাদেশে খেলা সবসময় চ্যালেঞ্জিং। তারা দারুণ অলরাউন্ডিং সাইড। তারা ভালোভাবে হোম কন্ডিশন ব্যবহার করে। I think what we do have is an immense belief. So এক সময় বাংলাদেশ মানেই ছিল স্পিন বোলিং উইকেট। সময়ের বদলে পেস দিয়েই শিকার ধরে টাইগাররা। তাই প্রথম ওয়ানডের একাদশে 3 জন পেসার থাকার সম্ভাবনাই বেশি। তানজিদ তামিমের সাথে ওপেন করতে পারেন সাইফ হাসান। সৌম্যের বদলে খেলবেন মোসাদ্দেক। 3-এ শান্ত, 4-এ লিটন, 5-এ হৃদয়, 6-7-এ মিরাজ মোসাদ্দেক। অধিনায়কের কথায় আভাস মিলল একাদশে সুযোগ নাও মিলতে পারে রিশাদ হোসেইনের। যদিও বিগ ব্যাশ খেলায় লেগির বন্দনায় অজি অধিনায়ক। হ্যাঁ, রিশাদ অবশ্যই আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বলার এবং আমরা ওকে অবশ্যই ট্রাস্ট করি। কিন্তু আপনি একটা জিনিস দেখতে হবে, T20 ODI কিন্তু ডিফারেন্ট ফরম্যাট। ওডিআইতে কিন্তু আপনার অনেক সময় রান চেক দিতে হয়, অনেক সময় উইকেট নিতে হয়। সো আমার কাছে মনে হয় ওর আরও কিছু ইমপ্রুভ করতে হবে। ও যদি আরও ভালো ইমপ্রুভ করে এটা আমাদের জন্য অনেক হেল্প হবে। yeah, I think so. As you said, he's a very good bowler. সে ভালো বোলার, বিগ ব্যাশে খেলেছে। তাকে নজরে রাখার জন্য আমাদের হাতে কয়েকজন আছে। ম্যাথিউ ওয়েড আছে, নাথান এলিসও একসাথে হোবার্টে খেলেছে। অবশ্যই ওকে নিয়ে আমাদের আলোচনা হবে। Yeah, we'll be having some conversations about him definitely. 2 অধিনায়কই স্পোর্টিং উইকেটে খেলার প্রত্যাশা করছেন। সাউথ আফ্রিকা বিশ্বকাপের প্রস্তুতি এই ধরনের সিরিজ থেকেই নিতে চান মেহেদী হাসান মিরাজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নেতারা জানায়, বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়েছে, অস্তিত্ব সংকটে পড়েছে স্টিল শিল্প। নেতারা জানান, নির্মাণ খাতে মন্দা, ডলার সংকট ও এলসি খোলার জটিলতার মাঝে নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি স্টিল শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। নতুন ট্যারিফের কারণে প্রতি টন স্টিল উৎপাদনে খরচ বাড়বে 1785 টাকা।
ভ্যাট ও অন্যান্য খরচ মিলে এই বাড়তি ব্যয় ৩৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। স্টিল ব্যবহারের প্রায় ৬০%ই সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হয়। ফলে এই মূল্যবৃদ্ধির কারণে সরকারের নিজস্ব উন্নয়ন ব্যয়ও বহুলাংশে বেড়ে যাবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই শিল্প খাতকে রক্ষা করতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বলা হয়, দোকান, শপিং মল ও মার্কেটকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি ও কর্মচারীদের বেতন ভাতা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা সংকটে পড়েছেন। এই অবস্থায় 7টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত খুচরা ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। দোকান ও শপিং মল রাত 10টা পর্যন্ত খোলা থাকলে ব্যবসায়ীরা প্রত্যাশিত পরিমাণ বিক্রির কার্যক্রম চালাতে পারবেন। এতে 70 লাখ দোকান ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। বাড়বে বাণিজ্যের পরিধি, বাড়তি রাজস্ব পাবে সরকার। ক্রেতা সাধারণ সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন। অনুষ্ঠিত হল বুয়েটে এক্সপোজিং হিডেন হিট শীর্ষক প্রকল্পের উদ্বোধনী। সকালে বুয়েটের কাউন্সিল ভবনে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের $2.2 মিলিয়ন আন্তর্জাতিক প্রকল্পের অংশ হিসেবে বুয়েটের প্রতিনিধি দল নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য এবং জলবায়ু সহনশীলতার সমন্বয়ে গবেষণা পরিচালনার জন্য $2,35,680 এর গবেষণা অনুদান পাচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য দক্ষিণ এশিয়ার শহরগুলোতে আরও ন্যায়সঙ্গত জলবায়ু সহনশীল নগর পরিবেশের জন্য বিজ্ঞানভিত্তিক সমাধানগুলো চিহ্নিত করা। বক্তারা বলেন, তাপের কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা জিডিপিতেও প্রভাব ফেলছে। রাজধানী ঢাকার বর্তমানে আরবান হিট আইল্যান্ডের প্রভাব অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। এই মাল্টি ডাইমেনশনাল এবং কম্প্রিহেন্সিভ গবেষণা প্রকল্পটি আরবান এনভায়রনমেন্টে ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজিলিয়েন্সের দিকে একটি স্টেপিং স্টোন। ব্যাশ খেলায় লেগির বন্দনায় অজি অধিনায়ক। হ্যাঁ, রিশাদ আমাদের অবশ্যই আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বলার এবং আমরা ওকে অবশ্যই ট্রাস্ট করি। কিন্তু আপনি একটা জিনিস দেখতে হবে, T20 ODI কিন্তু ডিফারেন্ট ফরম্যাট। ওডিআইতে কিন্তু আপনার অনেক সময় রান চেক দিতে হয়, অনেক সময় উইকেট নিতে হয়। সো আমার কাছে মনে হয় ও আরও কিছু ইমপ্রুভ করতে হবে। ও যদি আরও ভালো ইমপ্রুভ করে, এটা আমাদের জন্য অনেক হেল্প হবে। সে ভালো বোলার, বিগ ব্যাশে খেলেছে, তাকে নজরে রাখার জন্য আমাদের হাতে কয়েকজন আছে। ম্যাথিউ ওয়েড আছে, নাথান এলিসও একসাথে হোবার্টে খেলেছে। অবশ্যই ওকে নিয়ে আমাদের আলোচনা হবে। MIT, IITর মতো প্রযুক্তি বিজ্ঞানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতায় নামছে বাংলাদেশের স্কুল কলেজের তরুণ শিক্ষার্থীদের দল বেঙ্গল সাব। 11 জুলাই থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া আন্ডার ওয়াটার রোবো সাব কম্পিটিশনের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পানির নিচে স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তায় প্রতিযোগিতা করবে বেঙ্গল সাব উদ্ভাবিত ডুবোযান হাঙ্গর 2.0। হাঙ্গর 2.0 পানির নিচে শক্তিশালী বিচরণ ও কার্য সম্পাদনের জন্য এই AUV বা অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল তৈরি করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি দল। বুদ্ধিমান হাঙ্গর 2.0 পানির নিচে লক্ষ্যবস্তু চিনে আঘাতসহ 7টি কাজ নিরাপদে করতে পারে এক নির্দেশনাতেই। এই উদ্ভাবন প্রতিযোগিতা করবে যুক্তরাষ্ট্রে আয়োজিত রোবো সাব 2026 কম্পিটিশনে। MIT, নাস, IIT এর মতো গবেষণায় অগ্রসর বিশ্ববিদ্যালয় দলের পাশে নিজেদের তৈরি অটোনোমাস রোবট নিয়ে প্রতিযোগিতায় নামছে বাংলাদেশের যে দলটি, তাদের গড় বয়স মাত্র 18। বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থী। গেট পাস করবে অটোনোমাসলি, এটার কিছু মুভমেন্ট আছে সেটা করবে, এবং হচ্ছে মেইনলি কিছু ছবি আছে, সেই ছবিগুলোকে ডিটেক্ট করে এটাকে টর্পেডো লঞ্চ করতে হবে। প্রোগ্রামিং এবং সফটওয়্যারের সকল কাজ প্রায় শেষ, এখন আমরা এটাকে প্রস্তুত করছি কম্পিটিশন নামানোর জন্য। আমরা হচ্ছে একটা ক্রস ইনস্টিটিউশনাল মাল্টিডিসিপ্লিনারি টিম। ক্লাস 8 থেকে আসলে আমরা ইউনিভার্সিটি পর্যন্ত একটা পুরো টিম গঠন করেছি। প্রাতিষ্ঠানিক ল্যাব ফ্যাসিলিটি না পাওয়া এই শিক্ষার্থীরা গড়ে তুলেছেন আধুনিক ল্যাব। কোডিং থেকে মোটর অ্যাক্টিভিটি, রোবোটিক্সের সাথে তাদের সখ্যতা শৈশব থেকেই। Not into playing games, but I always wanted to build games, build sites, build systems. So ওখান থেকে আমি ক্লাস 4 এ মেইনলি আমার প্রোগ্রামিং জার্নিটা শুরু করি। 7 এ আমি রোবোটিক্স শুরু করি। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, প্রোগ্রামিংটা আমি করছি, এখন একটা রিয়েল লাইফ একটা ইনফ্রাস্ট্রাকচারে আনা উচিত। দেশি বিদেশি বেশ কিছু গৌরবোজ্জ্বল অর্জনে এই শিক্ষার্থীদের মিলেছে সরকারের ICT ডিভিশনের পৃষ্ঠপোষকতাও। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে দেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন তাদের।
ইমেজ প্রসেসিং করে এটা বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। তার মানে আমার বা কারো কোনো ইন্টারভেনশন নেই বা কোনো কন্ট্রোল নেই। আমরা যখন কম্পিটিশনে যাই ওরা নিজেরা অ্যামেজড যে কিভাবে এরকম একটা সংস্থা বাংলাদেশ থেকে এসে ওদের রোবটটা ডেমনস্ট্রেট করতে পারছে। ট্রাই করবো যে এটা শুধু কম্পিটিশনের জন্য না, এটা বাংলাদেশের যে ইকোনমি আছে এভাবে হেল্প করতে পারে। নিজস্ব চেষ্টায় টেক অটোক্র্যাটস নামক প্ল্যাটফর্ম থেকে ওয়ার্কশপ, বুটক্যাম্প, স্কুল প্রোগ্রাম করে সারা দেশের লক্ষাধিক শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে এই মেধাবী শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের রোবোসাব প্রতিযোগিতায় এবার বিশ্বমঞ্চে মেলে ধরবে প্রতিভা ও প্রযুক্তি জ্ঞান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বেলা 11:30টার দিকে উপজেলার নিয়ামতপুর গ্রামের কবরস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিয়ামতপুর গ্রামের নুরু মিয়া ও সানাউল্লাহ। স্থানীয়রা জানায়, নিয়ামতপুর গ্রামের এক নারীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবক সহ স্থানীয় লোকজন অংশ নেন। এক পর্যায়ে কবর ঢেকে রাখার জন্য ব্যবহৃত স্টিলের একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে 2 জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। ভূমধ্যসাগরে মাল্টা দ্বীপের কাছে প্রায় 60 জন অভিবাসী নিয়ে ডুবে গেছে একটি নৌযান। 10 জনের মরদেহ উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। রোববার ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয় 48 জনকে। কোস্টগার্ডরা জানায়, লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল নৌযানটি। পথিমধ্যে মাল্টার 83 কিলোমিটার পূর্বে থাকা অবস্থায় ডুবতে শুরু করে এটি। অবিলম্বে নৌকাতে থাকা যাত্রীদের উদ্ধারে সহায়তা পাঠায় ইতালির কোস্টগার্ড। জীবিতদের পাশাপাশি উদ্ধার করা হয় অন্তত 10 জনের মরদেহ। এখনও চলমান তল্লাশি অভিযান। ইতালির পাশাপাশি যোগ দিয়েছে মাল্টার উদ্ধারকর্মীরাও। গতরাতে দেশে ভূকম্পন অনুভূত হওয়ার পর আজ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। স্থানীয় সময় সকালে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 6.5 মাইল গভীরে। ফলে অনেকটা পূর্ণ শক্তি নিয়েই আঘাত হানে কম্পন। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 19টি মরদেহ। আহত শতাধিক। অনুভূত হয়েছে 140টি আফটার শক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উৎপত্তিস্থল মিন্দানাও প্রদেশে। সুনামি সতর্কতা জারি করা হয়েছে ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও। কতটা শক্তি নিয়ে আঘাত এনেছে ভূমিকম্প তাই দৃশ্য বলে দেয়। চোখের সামনে মুহূর্তেই ধসে পড়ে পুরো ভবন। এমনই ভয়াবহ চিত্র দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। সকালের অ্যাসেম্বলিতে যখন ব্যস্ত ছিল শিক্ষার্থীরা, তখনই কেঁপে ওঠে চারপাশ। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে। কম্পন থেমে যাওয়ার পর স্পষ্ট হতে থাকে ক্ষয়ক্ষতি। স্থানীয় সময়ে সকালে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। এর কেন্দ্র ছিল মিন্দানাও প্রদেশ। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 6.5 মাইল গভীরে। ফলে পূর্ণ শক্তি নিয়েই আঘাত হানে এটি। এখন পর্যন্ত অন্তত 140টি আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে মিন্দানাওতেই। প্রায় 2.5 কোটি জনসংখ্যার প্রদেশটিতে পুরোপুরি বিচ্ছিন্ন বিদ্যুৎ, পানি এবং টেলিযোগাযোগ ব্যবস্থা। স্থাপনা এবং গাছ উপড়ে পড়ায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্থানের সড়ক। প্রায় একই চিত্র ফিলিপাইনের অন্যান্য প্রদেশগুলোতেও। এদিকে শুরু হয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে মরদেহ। হতাহতের সংখ্যা মিন্দানাওতেই সবচেয়ে বেশি। ফিলিপাইনের পাশাপাশি কম্পন অনুভূত হয় জাপান, ইন্দোনেশিয়া সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় সকালে কম্পন অনুভূত হয়। অন্তত 10টি স্থানে আঘাত এবং ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকাগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ প্যাসিফিক রিং অফ ফায়ার এলাকার অন্তর্গত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।